হ্যাঁ, এখন শুরু করব। ম্যাম আর 2 মিনিট পর শুরু করলে ভালো হয়, অনেক আসতেছে। আচ্ছা, আমরা কত ক্রিস্টালিটি পড়ছিলাম? এই কত পর্যন্ত পড়ছিলাম, আমাকে একটু হেল্প করো। এটা পড়ছিলাম তো না? কার যেন ইয়ে কথা শোনা যাচ্ছে, একটু বন্ধ করো, মিউট করো। আর দেখো তো কতদূর পর্যন্ত পড়ছিলাম। এই কতদূর পর্যন্ত পড়ছিলাম? ক্রিস্টালাইনিটি মনে হয় শুরু করলাম। হ্যাঁ, আগে আগে এতটুকু পড়া শেষ হয়েছিল না? জি ম্যাম, এতটুকুই মনে হয়। আচ্ছা, ক্রিস্টালাইনিটি। ক্রিস্টালাইনিটি কাকে বলে? ঠিক আছে, আমরা প্রথমে যে দিন পড়লাম সেটা হচ্ছে একটা মাইক্রোস্ট্রাকচার পড়লাম। মাইক্রোস্ট্রাকচারের মধ্যে অ্যামরফিয়াস আছে, ক্রিস্টালাইন আছে, সেমি ক্রিস্টালাইন আছে, এরকম পড়লাম। তারপর ক্রিস্টালাইন গুলো কিরকম থাকে সেটা পড়লাম। সুইচ বোর্ড, তারপরে হচ্ছে আর কিভাবে কিভাবে থাকে, কিভাবে ফোল্ডিং করে থাকে। তারপর ইন্টার ইন্টার কি যেন ছিল, টাইস, ইন্টারলেমেলার টাইস, এগুলো পড়লাম। হ্যাঁ, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ক্রিস্টালাইনিটি। ক্রিস্টালাইনিটি কাকে বলে? ক্রিস্টালাইনিটি বলতে বোঝা যায় হচ্ছে যে একটা পলিমারের স্ট্রাকচারের মধ্যে কতটুকু ক্রিস্টালাইন আছে। তো দি স্টেট, যে অবস্থান, স্টেট মানে হচ্ছে অবস্থা, যেখানে হচ্ছে ওয়্যার, যেখানে দ্য চেইন এক্সিস্ট ইন প্যারালাল পজিশন, চেইন গুলো যেখানে প্যারালাল ভাবে থাকে, যে স্টেট অবস্থায়, যে স্টেট অবস্থায় চেইন গুলো প্যারালাল অবস্থায় থাকে, দ্যাট এ পলিমার অ্যাচিভ এট এ পার্টিকুলার টেম্পারেচার ইজ কল্ড ক্রিস্টালিটি। একটা নির্দিষ্ট টেম্পারেচারে, যে টেম্পারেচারে একটা পলিমার প্যারালাল অবস্থানে থাকে, সেটাকে প্যারালাল অবস্থানে পলিমারটা এক্সিস্ট করে, প্যারালাল অবস্থাতে, সেই স্টেটটাকেই বলা হচ্ছে ক্রিস্টালাইনিটি। ঠিক আছে, তাহলে ক্রিস্টালাইনিটি হচ্ছে একটা এমন একটা স্টেট যেখানে দ্য চেইন এক্সিস্ট ইন প্যারালাল পজিশন that a polymer can achieve at a particular temperature is called crystallinity. crystallinity বলা হয়। it depends on, এটা ডিপেন্ড করে কার কার উপরে? নাম্বার 1 হচ্ছে কেমিক্যাল নেচার, কেমিক্যাল নেচারের উপরে, জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের উপরে, মলিকুলার ওয়েট এন্ড ডিস্ট্রিবিউশন, মলিকুলারের ওয়েটের উপরে নির্ভর করে, এবং এটা ডিস্ট্রিবিউশন কিরকম হবে তার উপর নির্ভর করে। তাহলে নাম্বার 1 হচ্ছে কেমিক্যাল নেচার, কেমিক্যাল নেচারের উপরে, তার সাথে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, তার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কিরকম হবে সেটার উপর নির্ভর করবে এটা কিরকম হচ্ছে। তাহলে কেমিক্যাল নেচারের উপর তো বুঝতেই পারতেছি, জিওমেট্রিক্যাল মানে হচ্ছে সেটা কি ব্রাঞ্চড নাকি লাইনার, অথবা নেটওয়ার্ক, তো এরকম টাইপের জিওমেট্রিক্যাল স্ট্রাকচার। মলিকুলার ওয়েট যদি বেশি হয় সেটার সাথেও আছে, এবং ডিস্ট্রিবিউশনটা কত জুড়ে আছে সেটার উপরে একটা বেসিস করে। তবে ম্যাক্সিমাম ক্রিস্টালিনিটি যেটা, সেটা ম্যাক্সিমাম যে ক্রিস্টালিনিটিটা পাওয়া যায়, এটা বিকামস পসিবল ইফ যদি দ্য পলিমার ইজ অ্যানেল্ট। অ্যানেল্ট মানে হচ্ছে টানা, just at its melting temperature for sufficient long temperature. Tm মানে হচ্ছে মেল্টিং টেম্পারেচার, যেই টেম্পারেচারে দিলে পলিমারটা গলে যায়, দ্যাট ইজ মেল্টিং টেম্পারেচার। এই মেল্টিং টেম্পারেচারের মধ্যে যাওয়ার পরে তারপর পলিমারটা নরম হয়ে যাবে, গলে যাচ্ছে, তখন তাকে যদি টানা হয়, একদম টানলে তখন সে ম্যাক্সিমাম ক্রিস্টালাইনিটি পাওয়া যাবে।
এই ঠিক আছে, স্পিড ঠিক আছে নাকি আরেকটু আস্তে করব বা জোরে করব? কে তোমাদের তো রেসপন্সই আমি পাচ্ছি না আজকে। তোমরা কি সব ক্লাসে ঢুকে গিয়ে তারপর অন্য কাজে শুরু করে দিছো নাকি? না ম্যাম ঠিক আছে ম্যাম, বাট আজ না ম্যাম, ক্লাস শুনতেছি। স্পিড ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। ম্যাম একটু আস্তে করুন। আচ্ছা, ওকে। তাহলে দ্য স্টেট মানে যেই অবস্থানের মধ্যে হোয়ার যেখানে চেইন এক্সিস্ট ইন প্যারালাল পজিশন, চেইন যেই অবস্থানের মধ্যে যে চেইনটা প্যারালাল পজিশনে থাকে, দ্যাট এ পলিমার অ্যাচিভ একটা পলিমার অ্যাচিভ করতে পারে এট এ পার্টিকুলার টেম্পারেচার, একটা নির্দিষ্ট টেম্পারেচারে পলিমার অ্যাচিভ করতে পারে তার প্যারালাল পজিশনে, এবং সেই প্যারালাল পজিশন অবস্থায় এক্সিস্ট করে যেই স্টেটে সেটাকে আমরা বলতেছি ক্রিস্টালাইন। ঠিক আছে, একদম মুখস্থ করে ফেলবা। দি স্টেট যেই অবস্থানে হোয়ার যেখানে the polymer এক্সিস্ট করে ইন প্যারালাল পজিশনে, দ্যাট এ পলিমার ক্যান অ্যাচিভ করতে পারে একটা পার্টিকুলার টেম্পারেচার, এটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইনিটি। এটা ডিপেন্ডস করে তিনটা ভাবে। কিভাবে? কেমিক্যাল নেচার, এটা কোন ধরনের কেমিক্যাল নেচার আছে তার উপরে। তারপর আরেকটা হচ্ছে কি জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের মধ্যে হচ্ছে যে ব্রাঞ্চড নাকি লাইনার নাকি ব্রাঞ্চড নাকি দেখা যাচ্ছে নেটওয়ার্ক, এটার উপর নির্ভর করতে পারে। অথবা নাম্বার 3 হচ্ছে মলিকুলার ওয়েট কিরকম আছে এবং এর ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে তার উপরে। তো ম্যাক্সিমাম ক্রিস্টালাইনিটি বিকামস পসিবল, সবচেয়ে বেশি পরিমাণে ক্রিস্টালাইনিটি যেটা হয় সেটা সম্ভব যদি পলিমারটাকে একটা অ্যানেল্ট করা হয়। অ্যানেল্ট মানে হচ্ছে টানা, হাই টেম্পারেচারে টানা করা হয়। যদি এটা মেল্টিং টেম্পারেচার যেটা আছে, মেল্টিং টেম্পারেচার অনেকক্ষণ সময় ধরে যদি টানা হয় তাহলে এটার ম্যাক্সিমাম ক্রিস্টালাইনিটি পাওয়া যাবে একটা পলিমারে। ঠিক আছে? জি ম্যাম। এখন ক্রিস্টালাইনিটিকে এক্সপ্রেস করা হয় ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি দিয়ে। ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটিকে হচ্ছে সি মাইনাস সিএম ভাগ সিআর মাইনাস সিএএম। এখন সি কি? সি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি? যেই পলিমারটা, সেই পলিমারটার মধ্যে দিয়ে আলো গেলে যে প্রতিসরণ হয়, ঠিক আছে? আলো তো মনে করো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে গেলে একটু বাঁকা হয়ে আসে না, প্রতিসরণ বলে এটাকে বাংলায়। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ওইটা, যে কতটুকু বাঁকা হইতেছে। ঠিক আছে, যে আলো বাতাস থেকে ওই পলিমারের মধ্যে যাওয়ার সময় কতটুকু বাঁকা হইতেছে। তো এইটুকু এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এক এক রকম ভাবে বাঁকা হয়। তো ওইটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অথবা ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্ব, এটা তো আমরা জানি। তো এইটা আর সিএএম মানে হচ্ছে কি প্রপার্টি when the polymer is amorphous, যখন পলিমারটা অ্যামরফিয়াস হয় তখন তার ভ্যালুটা। আর সিআর মানে হচ্ছে হলো সিআর, the value of property when the polymer is crystalline। পলিমার যদি পুরোটা ক্রিস্টালাইন হয় তাহলে যে ভ্যালুটা থাকবে সেটা, এবং পলিমার যদি পুরোটা অ্যামরফিয়াস হয় তাহলে যে ভ্যালুটা থাকবে সেটা। সেখান থেকে আমরা ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি বের করতে পারি। এটা তো গেলে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটা একটু ক্রিটিক্যাল, বুঝতে পারবা কিনা জানি না। সেটা হচ্ছে যে কোনো একটা পলিমারটাকে নেওয়ার পর পলিমারটা যদি আমি এক্সআরডি করি, এক্সরে ডিফ্র্যাকশন এটা যদি করি, এটা করার পরে যে এরিয়াটা পিক গুলো দেখাবে, ওই পিকের এরিয়া গুলো থেকেও আর কি দেখা যাচ্ছে যে ডাটা অ্যানালাইসিস করে বার করা যায়। তাই এটা সফটওয়্যারের মাধ্যমে করতে হয় এবং এটা একটু ক্রিটিক্যাল, যার কারণে এটা মাস্টার্সে পড়ানো হয়, তোমাদের আন্ডার গ্রাজুয়েটে পড়ানো হবে না। বাট ওইভাবেও তোমরা খালি জেনে রাখো যে ওইভাবেও সম্ভব, এক্সআরডি দিয়ে ক্রিস্টালাইনিটি বের করা সম্ভব। আচ্ছা, তিনটা ফ্যাক্টর আছে যা ইনফ্লুয়েন্স করে দ্য ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি। ক্রিস্টালাইনিটি বেশি হবে না কম হবে, তো সেটা নির্ভর করে কার উপরে? তিনটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। নাম্বার 1 হচ্ছে চেইন লেন্থ বাড়লে বা কমলে, চেইন লেন্থ যদি অনেক বড় হয় তাহলে ক্রিস্টালাইনিটি বেশি হওয়ার পসিবিলিটি আছে। চেইন ব্রাঞ্চিং যদি বেশি হয় তাহলে আবার ক্রিস্টালাইনিটি হওয়ার পসিবিলিটি কম। তাহলে এখানে দেখা যাচ্ছে ইন্টারচেইনের মধ্যে যদি বন্ডিং থাকে তাহলে আমার ক্রিস্টালাইনিটি বাড়বে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমার এটা ইনফ্লুয়েন্স করবে, বাড়বে বা কমবে। আর অ্যামরফিয়াস কি? দ্য স্টেট অফ পলিমার, এমন একটা পলিমারের এমন একটা স্টেট যেখানে পলিমার গুলোকে প্লেস করা হয় ইন হ্যাপাজার্ড ডিরেকশন, একটা হ্যাপাজার্ড ডিরেকশনে প্লেস করা হয়, তাকে অ্যামরফিয়াস বলা হয়। দি ডেনসিটি অফ পলিমার ডিক্রিজেস ইন দিস এরিয়া, এই এরিয়াতে পলিমারের ডেনসিটিটা কমে আসে। ঠিক আছে, দি স্টেট অফ পলিমার, যে পলিমারের যে অবস্থান বা সেটা যখন চেইনগুলো হ্যাপাজার্ড অবস্থায় থাকে। তার মানে কি? ক্রিস্টালাইনিটি বলতেছিলাম যে যখন আমার
পলিমারের মধ্যে মনোমার যেগুলো আছে মনোমার গুলো যদি একেবারে একটার পর একটা এই ম্যাডাম। কার আওয়াজ আসতেছে একটু বন্ধ করো তো ম্যাম আপনি আনমিউট করে দেন। আমি তো বুঝতেছি না তো সেই বুঝতেছে না যে তা কার নয়েজ আসতেছে আচ্ছা বলতেছি তাহলে দি স্টেট অফ পলিমার পলিমারের মধ্যে যেখানে পলিমারের চেইন গুলো হ্যাপাজার্ড অবস্থায় আছে হ্যাঁ হ্যাপাজার্ড অবস্থায় আছে বলতেছিলাম না যে আঁকা বাঁকা অবস্থায় আছে একদম সিস্টেমেটিক ভাবে নাই সেটাকেই বলা হচ্ছে অ্যামরফিয়াস এবং এখানে যদি ডেনসিটিটা কমবে ঠিক আছে এখানে ডেনসিটি কমবে কারণ হচ্ছে যে অনেকখানি জায়গার মধ্যে অল্প পরিমাণে মনোমার আছে সুতরাং ডেনসিটি কমবে factors that control crystallinity of polymer crystallinity of polymer এর মধ্যে কোন কোন ফ্যাক্টর আছে যেগুলোকে কন্ট্রোল করে crystallinity of polymer পলিমারের মধ্যে নাম্বার 1 হচ্ছে রেগুলারিটি অফ মলিকুলার স্ট্রাকচার অফ দা পলিমার পলিমারে রেগুলার আছে কিনা মলিকুলার স্ট্রাকচারটা পলিমারের রেগুলারিটি আছে কিনা সেটা নাম্বার 2 হচ্ছে পোলারিটি আছে কিনা নাম্বার 3 হচ্ছে মোবিলিটি আছে কিনা মোবিলিটি যদি থাকে তাহলে আমার কিছু ক্রিস্টালাইনিটি বাড়বে না কমবে বলো তো মোবিলিটি মানে নড়াচড়া নড়াচড়া যদি থাকে তাহলে আমার কি ক্রিস্টালাইনিটি বাড়বে না কমবে কমবে ম্যাম। ভেরি গুড আর পোলারিটি যদি থাকে তাহলে বাড়বে আর রেগুলারিটি যদি থাকে তাহলেও বাড়বে ঠিক আছে এখন আমি যে পড়াইছি এবং তোমরা যে পড়ছো কতটুকু বুঝছো এখন এখান থেকে ছোট একটা ক্লাস টেস্ট হয়ে যাবে তাহলে এফেক্ট অফ ক্রিস্টালাইনিটি অন দ্য প্রপার্টিজ অফ পলিমার এখন একটু অন কইরো যখন আমি কোশ্চেন করবো অ্যান্সার করা লাগবে এফেক্ট অফ ক্রিস্টালাইনিটি অন দ্য প্রপার্টিজ অফ পলিমার কি কি প্রপার্টিজ এর উপরে ক্রিস্টালাইনিটির উপরে প্রপার্টিজ নির্ভর করে আচ্ছা তাহলে এখানে নাম্বার 1 প্রপার্টিজ হচ্ছে ডেনসিটি ডেনসিটি যদি হয় তাহলে একটা পলিমার যদি ক্রিস্টালাইন হয় তাহলে কি তার ডেনসিটি বাড়বে না কমবে বলো তো বাড়বে একটা পলিমার যদি ক্রিস্টালাইন হয় ডেনসিটি বাড়বে না কমবে বাড়বে বাড়বে ম্যাডাম। তাহলে ডেনসিটি বাড়বে তাহলে অ্যামরফিয়াসের ক্ষেত্রে অবভিয়াসলি কমবে ঠিক আছে এরপর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ বেশি হয়। ক্রিস্টালিনিটি বাড়লে বাড়বে ভেরি গুড তার মানে বাড়বে ঠিক আছে তাহলে অ্যামরফিয়াসে আবার কমবে আচ্ছা লাইট রিফ্র্যাকশন মানে হচ্ছে যে আলোর প্রতিসরণ এইটা ক্রিস্টালাইনিটিতে কিরকম হবে ক্রিস্টালাইনিটিতে এটা আসলে তোমরা পারবা না এটা একটু কঠিন লাইট রিফ্র্যাকশন মানে আলোর প্রতিসরণ এখন একটা জায়গা হচ্ছে কি একদম রিজিড ফিক্সড একটার পর একটা ব্লক দেয়া আছে এতে হয় কি পরবর্তীতে অলমোস্ট মাঝখানে তো ফাঁকা জায়গা নাই যে আলো পাস হইতে পারে না যার কারণে প্রতিসরণটা দেখা যাচ্ছে যে ভালো হবে না ঠিক আছে লাইট রিফ্র্যাক্টরি ডোন্ট গুড ভালো না রাইট রিফ্লেক্টর মানে এত কম্প্যাক্ট জায়গা একটা কম্প্যাক্ট জায়গার মধ্যে দিয়ে চিন্তা করেছে কম্প্যাক্ট একটা ভিড়ের জায়গার মধ্যে দিয়ে ভিতরে বাতাস প্রবেশ করা বা লাইট প্রবেশ করা ভেরি টাফ কিন্তু যেটা হ্যাপাজার্ড হালকা হালকা আছে সেটার মধ্যে দিয়ে কিন্তু লাইট পাস করা ফাঁকা জায়গা আছে অনেক ইজি সুতরাং অ্যামরফিয়াসের ক্ষেত্রে লাইট রিফ্লেকশন গুড আর ক্রিস্টালাইনের ক্ষেত্রে লাইট রিফ্লেকশন হচ্ছে ভালো না ডোন্ট গুড এরপর মেল্টিং টেম্পারেচার ক্রিস্টালাইনিটির ক্ষেত্রে কি বাড়বে না কমবে বাড়বে আচ্ছা আর অ্যামরফিয়াস কমবে যেহেতু ক্রিস্টালাইনে বাড়বে তাহলে কমবে সলিবিলিটি এটা বলো তো কি সলিবিলিটি মানে হচ্ছে দ্রাব্যতা কোনো কিছুর মধ্যে সে মিশে যাবে কিনা ঠিক আছে মিশে যাবে কিনা এটা বাড়বে না কমবে বলো দেখি কমবে ম্যাম কমে যাবে ভেরি গুড মানে হচ্ছে সলিবিলিটি আবার ক্রিস্টালাইন যখন থাকবে একদম ফিক্স রিজিড যখন হবে তখন আবার সেটা তাড়াতাড়ি সলিউবল করা যাবে না কিন্তু অ্যামরফিয়াসের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সলিউবল হয়ে যাবে কারণ ভিতরে সলভেন্ট গুলো ঢুকে যাবে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে বন্ডগুলোকে ভেঙে দিয়ে ডিসলভ করে ফেলতে পারবে স্টিফনেস মানে শক্ত ঠিক আছে স্টিফনেস মানে শক্ত এটা ক্রিস্টালাইনের ক্ষেত্রে বাড়বে না কমবে বাড়বে ম্যাম ভেরি গুড আর অ্যামরফিয়াসের ক্ষেত্রে তাহলে কমে যাবে আচ্ছা ডাই অ্যাফিনিটি মানে কি ডাই গ্রহণ করতে পারবে কিনা পারবে না কমে যাবে তাই না কারণ হচ্ছে ফাঁকা কোনো জায়গায় নেই ও ডাই কি ঢুকাবে কোথায় পুরা ঘর বন্ধ মানে হচ্ছে আমি যদি বলি যে ধরো তোমরা তো বাসে চলাফেরা করো একটা বাসের নাম বলে মুড়ির টিন ওটা কোনোদিন উঠছো বাসে ওই মুড়ির টিনে
মানে 14 নম্বরের দিকে যায় ম্যাম। ম্যাম 6 নম্বর এই একটা সমস্যা। এই ঘরের মধ্যে থেকে ক্লাস একটা ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা যাই হোক, অ্যাডভান্টেজেসও আছে, ডিসঅ্যাডভান্টেজেসও আছে, সবই আছে। আচ্ছা, আর ডাই অ্যাফিনিটি তখন দেখা যাচ্ছে যে আমার কমে যাবে। ঠিক আছে, ডাই অ্যাফিনিটি আমার কমে যাবে। তাহলে অ্যামরফিয়াস এর কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা যেহেতু আছে, সেহেতু আমার ডাই অ্যাফিনিটি বেড়ে যাবে। আচ্ছা, এরপর কি হচ্ছে থার্মাল প্রপার্টিজ। থার্মাল প্রপার্টিজ এর মধ্যে আমাদের আর কতটুকু সময় আছে? আর কয় মিনিট আছে আমাদের? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। এটা হচ্ছে নিউ চ্যাপ্টার, আগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে, মাইক্রোস্ট্রাকচার শেষ। মাইক্রোস্ট্রাকচারের পর নিউ চ্যাপ্টার শুরু করলাম, সেটা হচ্ছে থার্মাল প্রপার্টিজ। থার্মাল প্রপার্টিজ মানে হচ্ছে যে টেম্পারেচারের এগেনস্টে পলিমারটার বিহেভিয়ার কিরকম হবে, টেম্পারেচারের এগেনস্টে পলিমারটার বিহেভিয়ার কেমন হবে। নাম্বার 1 হচ্ছে থার্মাল প্রপার্টিজ অফ পলিমার, নাম্বার 1 হচ্ছে সাফেনিং পয়েন্ট টেম্পারেচার, নাম্বার 2 হচ্ছে মেল্টিং পয়েন্ট, নাম্বার 3 হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। তিনটা টেম্পারেচার নিয়ে আমরা আলোচনা করবো। যদি থার্মাল প্রপার্টিজ নিয়ে আলোচনা করি পলিমারের মধ্যে, তাহলে তিনটা, একটা হচ্ছে সফেনিং পয়েন্ট টেম্পারেচার, আরেকটা হচ্ছে মেল্টিং পয়েন্ট টেম্পারেচার, আরেকটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, টিজি। তাহলে মেল্টিং পয়েন্ট যদি হয়, টিএম যদি হয়, তাহলে টিএমটাকে ক্ষেত্রে কি করতে হবে? ইট ইজ দ্য টেম্পারেচার, এটা হচ্ছে এমন একটা টেম্পারেচার এট হুইচ যাতে দি পলিমার জাস্ট স্টার্ট এট মেল্ট। এটা হচ্ছে এমন একটা টেম্পারেচার যাতে পলিমারটা মেল্ট করা শুরু করে। মেল্টিং টেম্পারেচার বলতেছি, তার মানে হচ্ছে যে এটা এমন একটা টেম্পারেচার যেখানে পলিমারটা মেল্ট করা শুরু করে। আর গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কি? এটা হচ্ছে এমন একটা টেম্পারেচার যার বাউন্ডারি আছে। বাউন্ডারি মানে হচ্ছে, যেমন মনে করো মেল্টিং টেম্পারেচার একটা ফিক্সড টেম্পারেচার, যেমন মনে করো মেল্টিং টেম্পারেচার কোন একটা পলিমারে হলো 160, এরকম একটা 160 গেলে ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে ও মেল্ট করবে। কিন্তু গ্লাস ট্রানজিশনের ক্ষেত্রে 160 হবে না, সেটা হবে হয়তো 155 থেকে 160 এর মধ্যে। তাহলে এটা একটা বাউন্ডারি আছে, মানে একটা ইয়ে আছে, একটা মানে মোটামুটি একটা রেঞ্জ আছে স্টার্ট থেকে শেষ পর্যন্ত। তাহলে এটা হচ্ছে একটা টেম্পারেচার বাউন্ডারি, মানে একটা ফিক্সড টেম্পারেচার না, একটা মোটামুটি টেম্পারেচার একটা বাউন্ডারি আছে। বিলো ইট, তার নিচের দিকে পলিমারটা বিহেভ করবে কি গ্লাসের মতো, আর অ্যাবভ ইট তার উপরে গেলে সফট, ফ্লেক্সিবল এবং ভিসকোস। তোমরা এটা মুখস্থ রাখবা, সফট, ফ্লেক্সিবল এবং ভিসকোস অ্যাবভ, আর বিলোতে গেলে গ্লাস, বিলোতে গেলেই গ্লাস আর উপরে গেলেই সফট। সুতরাং সেটাকে বলতেছি টিজি। টিজি মানে হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, টিজি। আর উপরে হচ্ছে টিএম, মেল্টিং টেম্পারেচার যেটা, সেটাকে টিএম দিয়ে প্রকাশ করা হয়, আর গ্লাস ট্রানজিশন টেম্পারেচার সেটাকে টিজি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি সফেনিং পয়েন্ট টেম্পারেচার। সফেনিং পয়েন্ট টেম্পারেচারের মধ্যে হচ্ছে চারটা, সফেনিং পয়েন্ট টেম্পারেচারের মধ্যে হচ্ছে চারটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটার যে টেম্পারেচার, ইট ইজ দ্য টেম্পারেচার, এটা হচ্ছে এমন একটা টেম্পারেচার এট হুইচ যাতে দি পলিমার বিহেভ বিকাম সফট, পলিমার সফট হয়ে যায়, সফেনিং পয়েন্ট, সুতরাং সফট হয়ে যায়। পার্টিকুলারলি ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেম্পারেচার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টেম্পারেচার। দি সফেনিং টেম্পারেচার মে অবজার্ভ অ্যান্ড মেজার্ড ইন 4 ডিফারেন্ট ওয়েজ। চারটা ডিফারেন্ট ওয়েজে সফেনিং টেম্পারেচারটাকে মেজার করা যায়। ঠিক আছে, তাহলে চারটা পদ্ধতিতে করা যায়, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেম্পারেচার, এবং এই টেম্পারেচারে পলিমারটা সফট হয়, এই কথাটুকু এখানে বলা হয়েছে। তাহলে চারটা কি? নাম্বার 1 হচ্ছে ভাইকেট টেস্ট, নাম্বার 2 হচ্ছে ডিফ্লেকশন টেস্ট টেম্পারেচার অথবা হিট ডিস্টোরশন টেম্পারেচার, নাম্বার 3 হচ্ছে পলিমার মেল্ট টেম্পারেচার, নাম্বার 4 হচ্ছে জিরো ইনস্ট্যান্ট টেম্পারেচার। আমরা এই চারটা, এখন কতটুকু সময় আছে, আমরা কি এটাকে এক্সপ্লেইনে যেতে পারবো? 10 মিনিট আছে মনে হয়, না? পারবো ইনশাআল্লাহ।
আচ্ছা, এরপরে আসতেছে কি নাম্বার 1 হচ্ছে ভাইকেট টেস্ট। ভাইকেট টেস্টের বেসিক প্রিন্সিপাল কি আছে? ইট ইজ দ্য টেম্পারেচার, এটা হচ্ছে এমন একটা টেম্পারেচার এট হুইচ যাতে এ ফ্ল্যাটেন নিডল অথবা পিন পেনিট্রেটস থার্মোপ্লাস্টিক সারফেস অফ এ ডেপথ 1 মিলিমিটার when a load of 1 kg। এখন এখানে এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু বোঝো, ছবিটা জাস্ট বোঝো। এখানে আমার হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার পলিমার দিয়ে একটা, আমি মনে করো বারের মতো বানাইছি। যেই পলিমারটা আমি সফেনিং টেম্পারেচার বের করবো সেটা একটা বার বানাইছি। নিচে এই জিনিসটা হচ্ছে আমি একটা আঁকতে পারি নাই, এটা মনে করো একটা মোমবাতির মতো একটা টেম্পারেচার দিচ্ছে এখান থেকে, ঠিক আছে? ধরো সাপোজ এখান থেকে টেম্পারেচার বা হিট সোর্স দিচ্ছি, এখানে যখন হিট সোর্স দিতেছি এবং কত হিট সোর্স দিতেছি সেটা দেখাচ্ছি। এখন উপরে আছে কি একটা নিডল পিন আছে, নিডল পিন, এবং নিডল পিনটা ফ্ল্যাট এন্ড। এই জায়গাটা কিন্তু সরু না, সরু হলে হবে না, এই জায়গাটা ভোতা, মানে ফ্ল্যাটেন্ড মানে হচ্ছে ভোতা, মানে হচ্ছে সমান সমান টাইপের একটা নিডল বসাবো। উপরে 1 কেজি একটা ওয়েট দেবো, উপরে 1 কেজির একটা ওয়েট দেবো, সমান একটা নিডল বসাবো, এবং এই যেই টেম্পারেচারে যাওয়ার পরে এই নিডলটা 1 কেজি ওজন এর ঘাড়ের উপর আছে, তারপরে সে কি করবে, যেই টেম্পারেচারে গেলে এই পলিমারটা নরম হবে, নরম হলে এই আমার এই পিনটা আস্তে 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 ঢুকে যাবে, ঠিক আছে? নর্মালি ঢুকবে না, যেহেতু ফ্ল্যাটেন নর্মালি ঢুকবে না, কিন্তু যখন টেম্পারেচার দিব, টেম্পারেচার দিলে নরম হবে, নরম হলে ও আস্তে আস্তে ঢুকবে 1 মিলিমিটার পর্যন্ত, ঠিক আছে? তাইলে আমার এই পলিমারটার আমি সেটা সফেনিং পয়েন্ট টেম্পারেচার পাবো। এটাকে বলা হচ্ছে ভাইকেট টেস্ট। আমি কি আবার বলবো? যে টেম্পারেচারে 1 মিলিমিটার ঢুকে যাবে। হ্যাঁ, যেই টেম্পারেচারে একটা নিডল হচ্ছে ফ্ল্যাটেন্ড একটা নিডল, ফ্ল্যাটেন্ড নিডলের উপরে আবার 1 কেজি একটা ওয়েট দেওয়া লাগবে। 1 কেজি ওয়েট দিলেও সে আর ভিতরে ঢুকবে না, ঠিক আছে? কিন্তু যেই টেম্পারেচারে দেওয়ার পর সে 1 মিলিমিটার পর্যন্ত ঢুকে যাবে, একদম 1 মিলিমিটার যখনই ঢুকবে যেই টেম্পারেচারে, সেটাকেই বলবো ওই থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়ালটার আমরা সফেনিং টেম্পারেচার। বুঝছো? জি মিস। ওকে, এরপর হচ্ছে হিট ডিস্টরশন টেম্পারেচার। হিট ডিস্টরশন টেম্পারেচারের বেসিক প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে একটা বার বানানো হয়, বারকে একটা লিভার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে একটা ডিফর্ম করা হয় একটি স্পেসিফিক অ্যামাউন্টে। তাহলে কি বলা হচ্ছে যে এ বার হেল্ড ইন ফ্লেক্সার আন্ডার কনস্ট্যান্ট লোড ডিফর্মস এ স্পেসিফিক অ্যামাউন্ট। মানে কি একটা বারকে বানানো হয়, বারকে বানানোর পর বারটাকে কোথাও ঝুলাই দেওয়া হয়েছে, ঝুলাই দেওয়ার পর সে স্ট্রেট অবস্থায় আছে। এখন যেই টেম্পারেচারে যাওয়ার পরে এটা একটু বাঁকা হয়ে আসে, যেই টেম্পারেচার দেওয়ার পরে এটা একটু পরিমাণ একটা স্পেসিফিক অ্যামাউন্ট পর্যন্ত সে ডিফর্ম মানে একটু বাঁকা হয়ে আসে, সেটাকেই বলা হচ্ছে যে আমার হিট ডিস্টরশন টেম্পারেচার। এখন বারটা কতটুকু আছে? বারটা হচ্ছে অ্যাকর্ডিং টু ASTM। ASTM মানে হচ্ছে একটা আমেরিকান স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ম্যাটেরিয়াল। যেমন মনে করো আমাদের বাংলাদেশে কি আছে, আমাদের BSTI সিল লাগে না? বাংলাদেশ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং, তাই তো? এরকম টাইপের আর কি BSTI। তাহলে ওই যে BSTI টেস্টিং স্ট্যান্ডার্ড, তাই তো? বাংলাদেশ স্ট্যান্ডার্ড বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ম্যাটেরিয়ালস, BSTI ইনস্টিটিউট টেস্টিং ইনস্টিটিউট, ঠিক আছে? BSTI। তো ওই যে BSTI সিল লাগে, তো এরকম টাইপের হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ম্যাটেরিয়ালস আছে, স্ট্যান্ডার্ড আছে। এই স্ট্যান্ডার্ড বিভিন্ন রকমের আছে, ধরো ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, অথবা দেখা যাচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, অথবা দেখা যাচ্ছে যে আরো আছে, যেমন মনে করো অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড, অথবা দেখা যাচ্ছে যে আমেরিকারই আবার দুইটা আছে, একটাকে বলে AATCC, এরকম আর কি ডিফারেন্ট টাইপের টেস্টিং আছে। তো ওখানে হয় কি, যেমন মনে করো স্ট্যান্ডার্ডটা কেন থাকে, যেমন আমি বলতেছি যে আমার ম্যাটেরিয়ালটা ভালো, নেন না, অনেক ভালো অনেক ভালো। এখন বায়ার বলতেছে ভালো মানে কত ভালো, আমি বলতেছি অনেক ভালো, আরে অত ভালো না, এরকম একটা প্রবলেম চলে আসে, একটা ঝগড়াঝাটি চলে আসে, যে আমি বলতেছি ভালো, বায়ার বলতেছে ভালো না, তো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না? সুতরাং বায়ার কি করবে, যে ঠিক আছে তুমি ভালো বলছো বুঝছি, সেটার একটা নিউমেরিক্যাল ভ্যালু দাও, এই ভালোটাকে তুমি একটা নিউমেরিক্যাল ভাবে প্রকাশ করো, তখন একটা স্পেসিফিক টেস্টের প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়। তখন দেখা যাচ্ছে আমরা টেস্ট করলাম, সেই স্ট্যান্ডার্ড প্রসিডিউরে বায়ারও টেস্ট করলো, তারপর আমি যেটা বললাম বায়ারও যদি সেটা পাই, তাহলে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো বলছো, ঠিক আছে ভেরি ওকে, তাহলে তোমার ম্যাটেরিয়াল আমি নিচ্ছি, এরকম আর কি। তো এই নেগোসিয়েশনটা
হতে থাকে আর কি। হ্যাঁ, তো এই নেগোসিয়েশনটা যখন হতে থাকে তখন দেখা যাচ্ছে যে এরকম দেখা যায় যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে যে পদ্ধতিগুলো থাকে সেই পদ্ধতি ফলো করে আমরা করি। তো এইখানে দেখা যাচ্ছে যে এএসটিএম যেটা আছে, এএসটিএম এর একটা স্যাম্পল বিম যেটা আছে, এই যে বলতেছিলাম যে একটা বিম থাকে, এই বিমটার মধ্যে হচ্ছে এইটুকু হচ্ছে এই পুরো লম্বাটা, এই লম্বা পোষণ যেটা সেটা হচ্ছে 5 ইঞ্চি, এই লম্বা পোষণটা, ঠিক আছে। তারপর এই জায়গাটুকু জায়গায় লম্বা চওড়া, চওড়া হচ্ছে হলো 1 ইঞ্চি, আর উইথ মানে হচ্ছে হাইট, লম্বা চওড়া হাইট, এটা হচ্ছে হাইট হচ্ছে হলো 1.5 ইঞ্চি, ঠিক আছে। মানে পুরুত্ব, পুরুত্ব যেটাকে বলে লম্বা চওড়া, লেন্থ উইথ আর হাইট, ঠিক আছে, লেন্থ উইথ আর হাইট। তাহলে এখানে হচ্ছে 1 ইঞ্চি হচ্ছে 5 ইঞ্চি হচ্ছে লম্বা, তারপর হচ্ছে 1 ইঞ্চি হচ্ছে উইথ আর হাফ ইঞ্চি হচ্ছে হাইট। তো এইটাকে মিলে যে একটা একটা ইয়ে হবে, এটাকে লিভার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে লাগাবো, লাগানোর পর এটাকে একটা লোড দিব। এটা কত লোড দিবে, আগে ছিল 1 কেজি, আর এখানে হচ্ছে 66 পিএসআই, পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ। 1 ইঞ্চিতে 66 পাউন্ড, এরকম টাইপের একটা ওয়েট এখানে দেওয়া হবে। তারপর যেই টেম্পারেচার দেওয়ার পরে তখন পলিমারটা গলবে, গলতে গলতে যখন সে ডিফ্লেক্ট হবে, এই পলিমারটা যখন নরম হয়ে যাবে এবং উপর থেকে যখন তাকে প্রেসার দেওয়া হচ্ছে তখন সে একটু বাঁকা হয়ে যাবে, ডিফর্ম হবে, কতটুকু 0.01 ইঞ্চি। এই যে 0.01 ইঞ্চি যেটা হলো এটাকেই বলা হচ্ছে হিট ডিস্ট্রিবিউশন টেম্পারেচার। আমি কি আবার বলবো? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো ম্যাম, হিটটা কোথায় দেওয়া হবে আসলে? পলিমারের মানে টোটাল সিস্টেমের ভিতরে হিট দেওয়া হবে নাকি সরু স্থানটাতে হিট দেওয়া হবে? আমি বুঝতে পারছি না, কোশ্চেনটা আবার বলো তো। ম্যাম আসলে হিটটা কোথায় দেওয়া হবে? বারের টোটালটার উপরে দেওয়া হবে নাকি টোটালটার উপরে দেওয়া হয় না? আসলে হয়েছে কি, আমি তোমাকে আমি তো নিচে দেখাই দিছি যে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে হিট দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা তো আসলে মেশিনের সাহায্যে করা হয়, মেশিনের মধ্যে ওভারঅলই দেওয়া হয়। আমি তো এখন ছবি আঁকার জন্য বুঝাইতেছি যে তোমার মোমবাতি দিয়ে, আসলে তো মোমবাতি দিয়ে টেম্পারেচার মাপে না, এটা একটা মেশিনের মধ্যে চারপাশ থেকে হিটিং অ্যারেঞ্জমেন্ট আসে, জাস্ট লাইক কি বলবো, ওভেন দেখছো না, ওভেন, ওভেনের মধ্যে একটা ফ্যান থাকে চারদিক থেকে, তখন হিটিং অ্যারেঞ্জমেন্টটা হয় ওরকম টাইপের আর কি, স্পেসিফিক। তাহলে তুমি ওইটা তুমি বলতে পারো যে ম্যাডাম এক জায়গা থেকে যদি দেন ওই জায়গা হইলো, বাকিগুলো হইলো না। তা আমার 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 এটা তো এক জায়গা থেকে হবে না, কেন? কারণ হচ্ছে এক জায়গা থেকে বাঁকা হবে, ঠিক আছে। লিভার অ্যারেঞ্জমেন্ট যেখানে হচ্ছে প্রেসার হচ্ছে, যে যেমন যেমন অ্যারো চিহ্ন দিছি ওই দিক থেকে বাঁকা হবে, ঠিক আছে। এই জায়গা থেকে ঝুলে আসে এদিক থেকে বাঁকা হবে, তবে হিটটা তোমার চারদিকে থেকেই দিতে হবে। এখানে আমি আসলে বুঝাইছি আর কি ছবি এঁকে, এগুলো ছবি ছিল না, আমি নিজে বানাইছি বসে বসে, এই জন্য এরকম হয়েছে। আর কোনো কোশ্চেন? নাই, ওকে ফাইন। এরপরে তাহলে আমরা পরেরটায় যাই। আচ্ছা, পলিমার মেল টেম্পারেচার। পলিমার মেল টেম্পারেচার কি? ইট ইজ দ্য টেম্পারেচার, এটা এমন একটা টেম্পারেচার এট হুইচ যাতে পলিমার স্যাম্পল বিকামস মল্টেন মুভড অ্যাক্রস এ হট মেটাল সারফেস উইথ মডারেট প্রেসার। এটা এমন একটা টেম্পারেচার যেখানে যে পলিমারটা মেল্ট করতে শুরু করে এবং মুভ করে কি একটা হট মেটাল সারফেসের উপরে, ঠিক আছে। হালকা প্রেসারে একটা হট মেটাল সারফেসের উপরে মুভ করতে থাকে, যেই টেম্পারেচারটাকে সেটাকে বলেছে পলিমার মেল টেম্পারেচার। এটাকে স্ট্রিকিং টেম্পারেচারও বলা হয়, স্ট্রিকিং টেম্পারেচার। এখন এখানে কোশ্চেন আসতে পারে, যেমন মনে করো আজকে যেটা পড়াইলাম যে ক্রিস্টালাইনিটি কাকে বলে, ক্রিস্টালাইনিটি কোন কোন ফ্যাক্টর গুলো নির্ভর করে, তারপর ফিজিক্যাল স্ট্রাকচার ওয়াইজ ক্রিস্টালাইনিটি গুলো কিরকম বিহেভ করে। এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে যে থার্মাল প্রপার্টিজ বলতে কি বুঝো পলিমারের, তখন তোমরা লিখবা যে মেল্টিং টেম্পারেচার বুঝি, সফেনিং টেম্পারেচার বুঝি, এগুলো বুঝবা। তারপর হচ্ছে যে সফেনিং টেম্পারেচার করতে গেলে কোন কোন পদ্ধতি আছে, কোন কোন পদ্ধতিতে কিভাবে কিভাবে করা যায়। নাম্বার 4 আছে কি জিরো স্ট্রেন টেম্পারেচার। জিরো স্ট্রেন টেম্পারেচার মানে কি, একটা পলিমারকে আমি বানাচ্ছি এবং বানানোর পর যেই টেম্পারেচারে যাওয়ার পরে একটা স্পেসিফিক ভাবে বানাবো, একদম সেম ভাবে বানাবো, একটা মোটা একটা চিকন ভাবে বানানো যাবে না, প্রত্যেকটা জিনিস সেম বানাবো। এবং যেই টেম্পারেচারে যাওয়ার পর ও নিজের ওয়েটেই ও নিজের টেনশনেই ফল করে, নিজের ওয়েটে নিজের টেনশনেই সে ফল করে, মানে নরম হয়ে পড়ে যেতে থাকে, সেটাকে বলা হচ্ছে জিরো স্ট্রেন টেম্পারেচার। ওর আর স্ট্রেংথ নাই, ঠিক আছে এটা। এরপর হচ্ছে ক্রিস্টালাইন মেল্টিং টেম্পারেচার আছে, তারপরে হচ্ছে হলো গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আছে। এটা একটু ইয়ে আছে, একটু ঠিকই আছে, এটা এটা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ওকে, বেশি নাই, হালকা পাতলাই আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আসসালামু হ্যাঁ আলাইকুম আসসালামু আলাইকুম